আবার 100-150 জন ক্লাসও করতেছিল, তো এটা আসলে কিভাবে কাউন্ট হবে? এটা কিভাবে কাউন্ট হবে? আমরা তো জুমে ক্লাস নিচ্ছি তোমাদের, তাই না? তোমরা যে লগ জি ইন স্যার। করছো তার একটা হিস্ট্রি কিন্তু আছে, আমরা ওখান থেকে অ্যাটেন্ডেন্স নিতে পারি। ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। বুঝতে পারছো বিষয়টা? থ্যাংক আর ইউ। অনেকে তো এখনো নামই দেয়নি, মানে আইডি দেয়নি, তাহলে তাদের আইডি না দিলে না দিবে, তাহলে তো তার অ্যাটেন্ডেন্স করলে কাটা যাবে। তার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না, কারণ তোমাদেরকে কিন্তু প্রথমে বলা আছে যে তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে হলে, এই যে আমি মাত্র ইনস্ট্রাকশন দিছিলাম, তারপরে স্টুডেন্ট গুলো অ্যাটেন্ডেন্স দিয়ে যাচ্ছে। স্যার গত ক্লাসের একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার খুবই সিলি একটা কোশ্চেন, মানে যেমন ধরেন স্যার লেবার কস্ট বা অন্যান্য কস্ট যেটা আছে ওটা আছে স্যার, মানে টাকা 50 পার আওয়ার, এটা কি স্যার আমরা ওইভাবে লিখতে হবে? আবার 50 টাকা পার আওয়ার মানে যে কোনো একভাবে লিখলে কি হবে? নো প্রবলেম, কিন্তু ইউজুয়ালি জি স্যার। যে ইউনিট সেটা আগে বসে। ডলার দেখার সময় কিন্তু $50 এভাবে লেখে না, কিন্তু ইউএসডি 50 এভাবে লেখে। ঠিক আছে স্যার। বুঝতে পারছো বিষয়টা? স্যার জি স্যার। হ্যাঁ, আবার বলো, কোশ্চেন স্যার করলে তাড়াতাড়ি। আরেকটা কোশ্চেন। স্যার লুব্রিকেশন কস্ট নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। বলো। এখানে আমরা লুব্রিকেশন অপারেটিং কস্ট যখন পড়েছি তখন ওখানে আমরা পড়ছিলাম যে অ্যাবাউট 50% অফ দ্য ফুয়েল কস্ট। পরে যখন আমরা এক্সাম্পল করছি তখন ওইখানে 5% দ্য ফুয়েল, আর মানে ফুয়েল কস্টের আর লুব্রিকেশন কস্টের এই দুইটা টাকা মানে ডিফারেন্স, স্যার এটা একটু কনফিউশন। তোমাদেরকে বলি, অ্যাবাউট 15%, এর মানে কি 7% হতে পারে, 5% হতে পারে, 8% হতে পারে। স্যার আমরা ক্যালকুলেশন করার সময় 5% এটা বলে দেওয়া হবে তোমাদের পরীক্ষা, যখন কোশ্চেন সেট করবো তখন বলে দিব। স্যার কতগুলো ভ্যালু আমরা ধরে নিছিলাম, ওই যে ওইগুলা সব দিয়ে দেওয়া হবে, কি কোশ্চেনে দেওয়া থাকবে না? আমাদের ওগুলা অবশ্যই দেওয়া থাকবে, মুখস্থর মতো অবশ্যই করে দেওয়া নিতে থাকবে। হবে। এই মিলি আক্তার, শশী, আমি মাত্র দেখলাম যে নো অ্যাটেন্ডেন্স ইন দ্য চ্যাট বক্স, তারপরেও অ্যাটেন্ডেন্স দিছো কেন? আমি কিন্তু সবাইকে বলেছি নো অ্যাটেন্ডেন্স ইন চ্যাট বক্স, তারপরে তোমরা আবার অ্যাটেন্ডেন্স দিয়ে যাচ্ছ। আমার যদি অ্যাটেন্ডেন্স নেওয়ার প্রয়োজন হয় আমি তোমাদেরকে বলবো যে অ্যাটেন্ডেন্স দাও, ঠিক আছে? আদারওয়াইজ কেউ চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দিও না। কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখতে পারো। আচ্ছা, গত ক্লাসের আর কারো কোনো কোশ্চেন আছে ক্লাস নিয়ে? কোশ্চেন সিলি হলেও বিষয় না, কারণ ওটা তোমার কোশ্চেন থাকতে পারে। যদি না থাকে তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। জি স্যার। যদি কোনো ফরেনার হাত উঠায় আমাকে বলে, তখন আমি ইংলিশে বলবো। পোস্ট হারভেস্ট টেকনোলজি, এটা হচ্ছে আজকের ক্লাসের কন্টেন্ট, ক্লাস লেকচারের কন্টেন্ট। ডিফারেন্ট পোস্ট প্রোডাকশন অপারেশন অফ সিরিয়াল গ্রেনস, moisture content and its representation, definition, mechanism and purpose of drying, requirements for drying, different drying system, and solve problem on drying. That's এর অর্থ হচ্ছে যে আমরা একটা ড্রাইং এর একটা এক্সপেরিমেন্টের কিছু ডাটা দিব, ওই ডাটা থেকে আমরা ড্রাইং এর কিভাবে কস্ট কত পড়ে ড্রাইং করতে সেইটা একটা হিসাব বের করব। আর আরেকটা কথা বলি যে এবারের লেকচারটা কিন্তু গতবারের থেকে ডিফারেন্ট আছে। আমি যে পাওয়ার পয়েন্ট গুলো দিব, তোমরা যদি গতবারেরটা খেয়াল করো তাহলে বুঝতে পারবো। ডিফারেন্ট পোস্ট হারভেস্ট বা পোস্ট প্রোডাকশন অপারেশন অফ সিরিয়াল গ্রেন, এটা হারভেস্টিং, প্রথমে প্রোডাকশন শেষ হলে আমরা কি হারভেস্ট করি, হারভেস্টের পরে এটা থ্রেশিং করি, থ্রেশিং করার পরে উইনোয়িং করি, তারপরে ড্রাইং, স্টোরেজ, অথবা এখানে কিছু চেঞ্জও হতে পারে। থ্রেশিং এর পরে ড্রাইং, উইনোয়িং, স্টোরেজ, এটাও হতে পারে। আমার কথা কি বুঝতে পারছো? হারভেস্টিং করব, থ্রেশিং করব, তারপরে করব আইদার উইনোয়িং অর ড্রাইং, ডিপেন্ডস অন ময়েশ্চার। যদি ময়েশ্চার খুব বেশি থাকে তাহলে আগে ড্রাইং করে তারপর উইনোয়িং করে স্টোরেজ করব। কিন্তু স্টোরেজের আগে এই দুইটা কাজ করতেই হবে। গ্রামে আমরা যখন দেখি
তখন কিন্তু তারা থ্রেশিং করার পরে আগে ড্রাইং করে, ড্রাইং করার পরে উইনোইং করে, তারপরে স্টোরেজ করে। আমরা এই টপিকসে আজকে যে টপিক, গানও শোনাচ্ছে দেখি কেউ কেউ। সাকিব 308 মিউট করো। সাকিব মিউট কর। হ্যাঁ, আজকে যেটা আমরা যেটা এই টপিকসে যেটা আলাপ করব সেটা হচ্ছে ড্রাইং এন্ড স্টোরেজ নিয়ে। কারণ এটা নিয়ে এখন আলাপ করব না, শুধু এই দুইটা নিয়ে আলাপ করব, ড্রাইং কিভাবে করে, স্টোরেজ কিভাবে করে। General composition of biological materials. All biological or agricultural materials, agricultural products, if not bone dry, what is bone dry I will explain, are composed of two parts, moisture and dry matter. আর যে কোনো এগ্রিকালচারাল প্রোডাক্ট যদি হয় সেখানে দুইটা কম্পোনেন্ট পাওয়া যায়, সেটা হচ্ছে যে ড্রাই ম্যাটার কন্টেন্ট এবং ময়েশ্চার। আর বোন ড্রাই বলা হয় তখনই যখন কোনো ম্যাটেরিয়ালস এর ভিতরে ময়েশ্চার একদম জিরো থাকে। যেটা যদি আমরা গ্রেনের কথা বলি, গ্রেন যদি ময়েশ্চার একদম জিরো থাকে তো ওটা যদি মুখে দেওয়া হয় তাহলে একদম পাউডারের মতো ভেঙে যাবে। আমরা যে ওইটাকে বোন ড্রাই কন্ডিশন বলে, আর বাকিটা যে আছে সেটা হচ্ছে ময়েশ্চার। এই জন্য আমরা বলা হচ্ছে যে টোটাল মাস অফ এ বায়োলজি ম্যাটেরিয়ালস ইজ দ্য সাম অফ ড্রাই ম্যাটার এন্ড ময়েশ্চার প্রেজেন্ট ইন দ্য ড্রাই ম্যাটার। সেটাকে আমরা এই ইকুয়েশন দ্বারা বোঝাই। যদি আমরা একটা গ্রেন নিই তাহলে গ্রেনের ওয়েট যদি 20 গ্রাম হয় তাহলে সেখানে বুঝতে হবে যে 20 গ্রামের ভিতরে ড্রাই ম্যাটার এবং ময়েশ্চার এই দুইটার যোগফল। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? Yes sir. Okay. Next, moisture content. What is it? Moisture content expresses the amount of water present in a moist sample. আমরা যখন কোনো গ্রেন হারভেস্ট করি, নিয়ে আসার পরে কিন্তু ওটা কিন্তু একটু ভেজে থাকে, বা ওটা যদি আমরা রোদে শুকাই তাহলে দেখা যাবে ওর যদি 20 কেজি শুকাইতে দিই পরে দেখা যাবে এটা 17-18 কেজি হয়ে যায় একটা সার্টেন ইন্টারভাল পরে। এই যেটা রিমুভ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ময়েশ্চার। আর ময়েশ্চার যেটা আছে, ময়েশ্চার গুলোকে আমরা দুই ভাবে বলে থাকি, একটা ওয়েট বেসিস আর একটা হচ্ছে ড্রাই বেসিস। অ্যাকচুয়ালি ওয়েট বেসিস কি ড্রাই বেসিস কি আমি তোমাদেরকে শেখাবো এই চ্যাপ্টারে। তার শুধু এই দুটো এটা জিনিস মনে রাখো যে ময়েশ্চারকে দুই ভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে ওয়েট বেসিস আর একটা হচ্ছে ড্রাই বেসিস। এটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট টু টাইপস। Moisture content representation, weight basis. Moisture content of a biological products in weight basis can be expressed as follows. Okay, weight basis definition দেওয়ার থেকে আমি যদি ইকুয়েশনটা তোমাদেরকে দেখাই তাহলে সব থেকে ক্লিয়ার ধারণা হবে। এখন বলি এটা কিভাবে হয়। আমরা 100 গ্রাম স্যাম্পল নিলাম as for example, সেই স্যাম্পলটা একটা ওভেনে 104 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 24 ঘন্টা শুকালাম। শুকানোর পরে দেখা গেল ওই 100 গ্রামের যে স্যাম্পল ছিল সেই স্যাম্পলটার ওজন হয়ে গেল 75 গ্রাম। তাহলে 75 গ্রাম যেটা আছে এটা হচ্ছে বোন ড্রাই ম্যাটার। কোনো একটা বায়োলজিক্যাল প্রোডাক্টকে যদি আমি 104 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 24 ঘন্টা শুকাই, ধরে নেওয়া হয় ওর ময়েশ্চার হচ্ছে 0, যা আছে পুরোটাই সলিড ম্যাটার, কোনো ময়েশ্চার নেই। তাহলে কি 100 গ্রামের ভিতরে 75 গ্রাম যদি সলিড ম্যাটার পাই তাহলে যে 25 গ্রাম যে ওয়েট লস হয়েছে সেই 25 গ্রাম হচ্ছে ময়েশ্চার। এখন আমরা তাহলে কত পার্সেন্ট ময়েশ্চার আছে সেটা আমরা ক্যালকুলেশন যদি করতে চাই, দ্যার ইজ এ মাস অফ ওয়াটার যেটা ওয়েটটা লস হয়েছে 25 গ্রাম, মাস অফ ময়েস্ট স্যাম্পল যেটা আমরা প্রথমে স্যাম্পল নিয়েছিলাম 100 গ্রাম, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে দেখা যাবে একটা ময়েশ্চার পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে আবার যদি আমরা ছোট আকারে ভাগ করে দিই তাহলে দেখো যে মাস অফ ময়েস্ট স্যাম্পল এর আবার দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে মাস অফ ওয়াটার প্লাস মাস অফ ড্রাই ম্যাটার, তাই তো? ময়েস্ট স্যাম্পল যেটা নিয়েছিলাম এর ভিতরে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ওয়াটার আছে আর একটা হচ্ছে ড্রাই ম্যাটার আছে। তাহলে আমরা যে ময়েশ্চার কন্টেন্ট নেওয়ার সময় যখন দেখলাম
ওয়েট বেসিস যখন ক্যালকুলেশন করব তখন যে পরিমাণ ওয়াটার রিমুভ হয়েছে সেটাকে আমরা ইনিশিয়ালি যে স্যাম্পল নিয়েছিলাম সেটা দিয়ে ভাগ করব, তাহলে যে ময়েশ্চারটা আসবে সেটা হবে ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্ট। এবং সে তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা এইভাবে বসাই, এমডব্লিউ হচ্ছে মাস অফ ওয়াটার আর এমডিএম হচ্ছে মাস অফ ড্রাই ম্যাটার। ওকে, ওয়েট বেসিসটা কি বুঝতে পেরেছো? ওয়েট বেসিস কখন হবে? যখন যে পরিমাণ ময়েশ্চারটা রিমুভ করলাম সেটাকে ইনিশিয়ালি যে স্যাম্পল নিয়েছিলাম, যে ওয়েটের স্যাম্পল নিয়েছিলাম সেটা দিয়ে ভাগ করলে যেটা আমরা ময়েশ্চার কন্টেন্ট পাবো সেটা হবে ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্ট। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। অন্যরা কারো দেখো তো কারো বুঝতে অসুবিধা আছে কিনা? ওকে, নেক্সট আসি আমরা ময়েশ্চার কন্টেন্ট রিপ্রেজেন্টেশন ড্রাই বেসিস। এখানে আমরা ময়েশ্চার কন্টেন্ট যদি ড্রাই বেসিসে ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা করব মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ ড্রাই ম্যাটার। কারণ আমরা ড্রাই বেসিসে করতে চাচ্ছি, তো ড্রাই ম্যাটারের সাপেক্ষে আমরা ময়েশ্চারটা ক্যালকুলেশন করব এবং তার ইকুয়েশন হচ্ছে এটা। দুইটার পার্থক্য বুঝেছো? ওয়েট বেসিস তখনই হবে যখন আমরা যে পরিমাণ ওয়াটার রিমুভ হলো, ডাব্লিউবি কেন লেখা স্যার? তো ড্রাই সরি নো আই মেড এ মিস্টেক হিয়ার। টাইপ করেছি তো, কপি করে টাইপ করেছি, এটা হয়ে গেছে। ওবাইদুল্লাহ, আইডি হচ্ছে 93। তুমি কি আছো? জি স্যার। কিছুক্ষণ আগে বললাম যে কেউ অ্যাটেন্ডেন্স দিও না, তুমি আবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো চ্যাট বক্সে। স্যার আমি মাত্র জয়েন করছি স্যার, নেট প্রবলেম ছিল তো স্যার, বুঝতে পারিনি। আচ্ছা, আমি যখন বলবো তখন অ্যাটেন্ডেন্স, এখন অ্যাটেন্ডেন্স দিয়ে টাইম নষ্ট করো না। ওকে স্যার। সো ড্রাই ম্যাটার এইভাবে আমরা ক্যালকুলেশন করব। এখন তোমাদেরকে ড্রাই বেসিসে ময়েশ্চার কন্টেন্ট এইভাবে ক্যালকুলেশন করব। এখন আমার কোশ্চেন হচ্ছে তোমাদের সাথে যে ওয়েট বেসিস এবং ড্রাই বেসিস এই দুইটা যদি আমরা চিন্তা করি একই গ্রেনের, তাহলে কোনটা বেশি ময়েশ্চার কন্টেন্ট শো করবে? কোন বেসিসটা? কারণ হচ্ছে ময়েশ্চারটাকে অমিট করে দিয়েছে। এখন আসলে ড্রাই বেসিস এন্ড ওয়েট বেসিসের রিলেশনশিপ একটার সাথে, যদি ধরো আমার একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছে, সেখানে আমাদের এখানে একটা কথা বলি, ওয়েট বেসিস এবং ড্রাই বেসিস কোথায় ইউজ করা হয়? আমরা ফিল্ডে যখন কোনো ময়েশ্চার কন্টেন্ট মানে ইন ফিল্ড ময়েশ্চার কন্টেন্ট ডিটারমিনেশন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কিছু ময়েশ্চার মিটার ইউজ করি, গ্রেন ময়েশ্চার মিটার বলে এগুলোকে। এই ময়েশ্চার মিটার গুলো ইউজ করে ইনস্ট্যান্ট রেজাল্ট দেওয়ার জন্য, সেটা ওয়েট বেসিসে রেজাল্ট দেয়। আর আমরা যখন ল্যাবে বসে কোনো ইকুয়েশন ডিজাইন করব বা কোনো রিসার্চ থিসিস করতেছি বা কোনো কাজ আছে, ল্যাবরেটরি বেস যত এক্সপেরিমেন্ট আছে সবকিছুতে ড্রাই বেসিস নেওয়া হয়। আমার কথা বুঝতে পারছো? আরেকবার বলেন। ল্যাবরেটরি বেস বা কোনো এক্সপেরিমেন্টাল কোনো যদি ময়েশ্চার কন্টেন্ট ডিটারমিনেশন হয়, সেখানে আমরা ড্রাই বেসিস ইউজ করি। আর ফিল্ডে যখন ময়েশ্চার মেজার করি সেটাকে তখন ইউজ করি ওয়েট বেসিস মেথড। কি বুঝতে পারছো? এখন আমরা দেখাবো যে ড্রাই বেসিস এবং ওয়েট বেসিসের রিলেশনটাকে কিভাবে কনভার্ট করতে হয়। প্রথমটা দেখো, আমি ময়েশ্চার কন্টেন্ট ওয়েট বেসিস থেকে ড্রাই বেসিসে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে কি হবে? ময়েশ্চার কন্টেন্ট ড্রাই বেসিস ইকুয়াল টু moisture content oil basis divided by 1 minus moisture content oil basis. Okay, moisture content dry basis equal to moisture content oil basis divided by 1 minus moisture content oil basis. আর এখানে moisture content অবশ্যই ডেসিমালে বসাতে হবে, নট পার্সেন্টেজ, অবশ্যই ডেসিমাল ভ্যালুতে বসাতে হবে। তাহলে এখন বলো তো, আমি যদি ড্রাই বেসিস থেকে ওয়েট বেসিসে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? স্যার 1 প্লাস হবে। কিভাবে?
আর বাকি সব ঠিক থাকবে। জি স্যার। বাকিটা উল্টে যাবে স্যার। হ্যাঁ স্যার ওই যে উল্টে যাবে। উল্টে যাবে। তখন ময়েশ্চার কন্টেন্ট ড্রাই বেসিস ডিভাইডেড বাই 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট ড্রাই বেসিস হয়ে যাবে। ঠিক আছে? ইয়েস স্যার। তো এই রিলেশনটা যেন ভুলে যেও না, এই রিলেশনটা তোমার সারা জীবন কাজে লাগবে। স্যার আমার এই যেন কি বলে, তোমাদের কি 12টায় কোনো ক্লাস আছে? না স্যার। না স্যার। ওকে, তাহলে যতক্ষণ নেওয়া যায় আমি কন্টিনিউ করি। এই রিলেশনটা ভোলা যাবে না, কারণ এটা তোমার শুধু পাস করে না, তোমার ভবিষ্যৎ লাইফে এগ্রিকালচার অফিসার হিসেবেও যদি তুমি কোনো গ্রেন ময়েশ্চার ক্যালকুলেশন করতে চাও, এটা তোমার সারা জীবন কাজে দিবে। সো নেভার ফরগেট ইট, কিপ ইট ইন ইওর মেমোরি। এখন আসি যে আমি একটা এক্সাম্পল দেখাবো যে কনভার্টস এ ময়েশ্চার কন্টেন্ট অফ 30% ওয়েট বেসিস টু এ ময়েশ্চার কন্টেন্ট অফ ড্রাই বেসিস। তোমরা একটু আমাকে বলো তো কিভাবে কনভার্ট করবো। স্যার ফার্স্ট এটা ডেসিমাল করে নেব, তারপর ডাইরেক্ট সূত্র ফেলে। 30% যেটা আছে এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করে নিব, তারপরে পয়েন্ট থ্রি আসবে ওখান থেকে আর কি ওই ওখানে ড্রাই বেসিসে কনভার্ট করতে হলে কি হবে, 0.3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 মাইনাস 0.3 তাহলে কত আসলো 0.3 বাই 0.7। 0.3 বাই 0.7 0.7 তাহলে ভাগ করলে কত আসবে, মেবি 33 সামথিং বা 35 সামথিং। 0.42 0.45 বা 0.4285 এরকম আসবে না? ইয়েস স্যার। কনভার্সনটা Yes, ক্লিয়ার sir. হলো? কনভার্সন ক্লিয়ার হলো। এখন আমি আবার দেখেছি যে কনভার্টস এ ময়েশ্চার কন্টেন্ট অফ 33% ড্রাই বেসিস টু ময়েশ্চার কন্টেন্ট অফ ওয়েট বেসিস। এবার কি করব আমরা? স্যার ডেসিমালে কনভার্ট করে পরের সূত্র ফেলতে হবে। হ্যাঁ, সূত্রটা কিভাবে? ডেসিমালে কনভার্ট করলে প্লাসেরটা ফেলবো, প্লাসের সূত্র। এটা 0.333 ডিভাইডেড বাই 1 প্লাস 0.333 মানে 0.333 ডিভাইডেড বাই 1.333, তাই না? ইয়েস স্যার। তাহলে ময়েশ্চার কন্টেন্ট আসবে কত পার্সেন্ট? 25%। 25%। হ্যাঁ, তাহলে দেখেছো ওয়েট বেসিস এবং ড্রাই বেসিসের পার্থক্য কি রকম হয়? ইয়েস স্যার। Okay. Let's go for the next thing. Moisture content for key post production operation. হারভেস্টিং। আমরা কখন হারভেস্ট করব, কখন থ্রেশিং করব, কখন ড্রাই করব, স্টোরেজে কত থাকতে হবে তার একটা কন্ডিশন এখানে। এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এগ্রিকালচারের ফিল্ডে যখন যাবে গ্রেনটা কখন হারভেস্ট করব সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি বেশি ময়েশ্চারে হারভেস্ট করো তাহলে হারভেস্ট করে নিয়ে আসার পরে ড্রাইং এর সময় লাগবে। আবার যদি কম ময়েশ্চারে হারভেস্ট করো সেখানে আবার অন্য সমস্যা হতে পারে। হারভেস্টিং করতে হবে কখন, যখন গ্রেনে ময়েশ্চার কন্টেন্ট 20 থেকে 25% থাকবে ওয়েট বেসিসে। ঠিক আছে, যদি ড্রাই বেসিস হয়ে যায় তাহলে অ্যারাউন্ড 33%, 25 থেকে 33% পর্যন্ত থাকবে। যেহেতু ফিল্ড ক্রপ এই জন্য আমরা সবসময় ওয়েট বেসিসটা এখানে কনসিডার করব। ওকে, তাহলে এখানে দেখো যদি এর থেকে বেশি ময়েশ্চার কন্টেন্ট থাকে, যদি 20 থেকে 25% এর যদি কম ময়েশ্চার থাকে তাহলে কি হবে, শাটারিং ইফ গ্রেন ইজ টু ড্রাই। মানে কি হবে, যখন গ্রেনটা দেখবা যে অনেক সময় যখন হারভেস্ট করার প্রয়োজন তখন লেবার পাওয়া যাচ্ছে না, ফিল্ডে ধানটা অনেকটা শুকিয়ে গেছে, ওই সময় যদি হারভেস্ট করা হয় তাহলে দেখো যে আমাদের যে পেনিকেলটা আছে, পেনিকেলের গ্রেন গুলো না থেকে সব ঝরে মাটিতে পড়ে যায়। সব পড়ে না, অনেক পড়ে যায়। আবার ওটা যদি মেশিন দিয়ে কাটা হয়, যেমন রিপার বা কম্বাইন হারভেস্ট দিয়ে কাটা হয়, তাহলে লস খুব বেশি হয়। আবার যদি ময়েশ্চার যদি খুব বেশি থাকে
তাহলে অনেক ইমেচুর গ্রেন এখানে আসার সম্ভাবনা থাকে, যেটাকে হয়তো আরো 1 সপ্তাহ যদি ফিল্ডে রাখলো ওটা ভালো মতো ম্যাচিউর হতো, সেটা না হয় ওটা অনেক সময় গ্রিন গ্রেন পাওয়া যেতে পারে। থ্রেশিং করতে হবে কখন? থ্রেশিং হারভেস্ট করে থ্রেশিং করতে হবে। যদি মেকানিক্যাল থ্রেশিং করা হয় তাহলে 20 থেকে 25% বেস্ট। স্যার থ্রেশিংটা কি একটু আরেকবার বললে ভালো হয়? থ্রেশিং বোঝো না? ধান স্যার, কেটে ধান নিয়ে আসার মাড়াই পরে কি মাড়াই করে না? জি স্যার, ওটা হচ্ছে থ্রেশিং। বুঝছি স্যার। স্ট্র থেকে গ্রেনটাকে রিমুভ করার প্রসেসটাই হচ্ছে থ্রেশিং। এই আমি যে তোমাদের এগ্রিকালচারাল মেকানাইজেশন টপিকস পড়ানোর সময় যে অনেকগুলো ছবি দেখিয়েছিলাম, যে একটা হচ্ছে তোমার পিটিএ ড্রাম বা অন্য কিছুর উপর পিটাচ্ছে, আর আরেকটা হচ্ছে মেশিন দিয়ে তোমার গ্রেন আর স্ট্র সেপারেট করতেছে। জি স্যার। তাহলে কি হবে? যদি ম্যানুয়াল থ্রেশিং হয় তাহলে 20% এর নিচে থাকতে হবে, আর যদি মেকানিক্যাল থ্রেশিং হয় 20 থেকে 25% হলে ভালো হবে। আদারওয়াইজ মেকানিক্যাল থ্রেশিং এর ক্ষেত্রে যদি তোমার 20 এর নিচে হয় সেক্ষেত্রে হচ্ছে ক্র্যাক হতে পারে গ্রেনের ক্ষেত্রে। আর ম্যানুয়ালে যদি 20% এর উপরে হয় তাহলে ইনকমপ্লিট থ্রেশিং হতে পারে, মানে কি স্ট্রর সাথে গ্রেন থেকে যেতে পারে। তারপরে ড্রাইং করব কত পার্সেন্ট? এখানে আমি একটা টাইপ মিস্টেক করছি, স্পেলিং মিস্টেক করছি। The 14% or less আমরা গ্রেন কত পার্সেন্ট ময়েশ্চার পর্যন্ত ড্রাই করবো? দেখো হারভেস্ট করার সময় ছিল 20 থেকে 25%, এটাকে কমাই আমাদের 14% অথবা তার নিচে আনতে হবে। আমরা সবসময় রিকমেন্ড করি 12 থেকে 14%। যদি গ্রেনটা 12 থেকে 14% ড্রাই করে স্টোরেজ করা হয় তাহলে দীর্ঘদিন স্টোর করা যাবে। আর যদি এর থেকে বেশি ময়েশ্চার কন্টেন্ট হয় তাহলে স্পয়েলেজ হতে পারে, ফাঙ্গাল ড্যামেজ হতে পারে, ডিসকালারেশন হতে পারে। অনেক সময় দেখা যায় যে ময়েস্ট মানে গ্রেনটার ময়েশ্চার বেশি আছে, এটা যদি স্টোর করে রাখা হয় তাহলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির কারণে বা মাইক্রো অর্গানিজমের অ্যাক্টিভিটির কারণে ওখানে ইনসেক্ট গ্রো করে, আর সাথে সাথে ওই সারফেসটা একটা ধান কি অনেকটা গোল্ডেন কালারের হয় যদি একটা পারফেক্টলি শোকানো হয়, ওটা অনেকটা কালচে কালারের মতো হয়ে যায় বা ব্লারি কালারের হয়ে যায়। এরপরে আসো মিলিং করতে হবে কখন? 13 থেকে 14%। গ্রেনের ময়েশ্চার যখন 13 থেকে 14% থাকে ওই সময় যদি মিলিং করা হয় তাহলে আমরা যে চাল পাবো সেখানে ভাঙা চাল কম আসবে। আচ্ছা তোমার লাইনে থেকে তো আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, তাহলে অফিসে আছি। না স্যার পাঠায়নি, কারণ স্যার কালকেও পর্যন্ত ডাটা নিতে নিতে অনেক দেরি হয়ে গেছিল। পরে আমার চেম্বারে আছে, আমি স্যার আসার সময় দেখলাম আপনি ছিলেন না, ওই জন্য স্যার দিতে পারিনি, ক্লাসে বসছিলাম। আমি কি দিব আপনাকে এখন? স্যার আপনি তাহলে একে স্যার পাঠিয়ে দিন। জি স্যার, আমার রুমে আছে, আমার কাছে আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। মিলিংটা হচ্ছে যে আমরা যে ধান থেকে চাল পাই এই প্রসেসটাকে বলা হচ্ছে মিলিং। ধান থেকে চাল উৎপাদন করার প্রসেসটাকে, তো এখানে ময়েশ্চার কন্টেন্ট 13 থেকে 14% হলে এই হিসেব ভাঙা চাল কম পাওয়া যায়। তো এগুলো ছিল তোমার কন্ডিশন, কোন কন্ডিশনে কি করতে হবে তোমাদের জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য। স্যার স্পয়েলেজটা একবার একটু বলবেন? স্পয়েলেজটা হচ্ছে অনেক সময় গ্রেনটা যদি স্টোর করা হয়, স্টোর করার পরে যদি ময়েশ্চার বেশি থাকে দেখা যায় যে অনেকগুলো ধান নষ্ট হয়ে যায়।
এটা হচ্ছে স্পয়েলেজ। আচ্ছা। স্যার এই টেবিলটা স্যার ওয়েট বেসিসে কেন করা হয়েছে স্যার? এটা যেহেতু তোমার হারভেস্ট করব কখন সেটা ওয়েট বেসিসে দেখানো হয়েছে, ওই জন্য বাকি সবগুলো ওয়েট বেসিসে দেখেছে। হারভেস্ট জি, করার স্যার। সময় তো আর আমি ড্রাই বেসিসে নিতে পারছি না, আমি তো ওয়েট বেসিসে নিচ্ছি। মানে ইনস্ট্যান্ট যে রেজাল্টটা পাওয়ার জন্য। রেজাল্ট নেওয়ার জন্য, ওই জন্য ওয়েট বেসিস দেখানো হচ্ছে এখানে। জি স্যার। আচ্ছা, এখন আসে যে আমরা কিন্তু বলেছি যে কোন কন্ডিশনের জন্য ময়েশ্চার কত পার্সেন্ট হবে, বলছি না? আমরা যদি সেফ স্টোরেজ করতে চাই উইদাউট ডিটোরিয়েশন বা উইদাউট লস স্পয়েলেজ, তাহলে আমাদের ময়েশ্চার থাকার কথা হচ্ছে 14% বা তার কম। কিন্তু আমরা যখন হারভেস্ট করতেছি তখন ময়েশ্চার কত হচ্ছে, 20 বা 25%, তাই না? ইয়েস স্যার। তাহলে আমাদের এই ময়েশ্চারটাকে রিমুভ করতে হবে। এই রিমুভ করার প্রসেসটা হচ্ছে ড্রাইং। এখন কথা হচ্ছে রিমুভ কতটুকুন করব? রিমুভ করবো একটা সেফ লেভেল পর্যন্ত। আর সেফ লেভেলটা কত? সেফ লেভেলটা হচ্ছে 12 থেকে 14%। সেফ স্টোরেজ ময়েশ্চার কন্টেন্ট গ্রেনে সেফ স্টোরেজ ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 12 থেকে 14% ওয়েট বেসিস। এখন হচ্ছে যে শুধু আমরা গ্রেনটাই শুকাই না, আমরা গ্রেনের সাথে সাথে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে, ভেজিটেবলস আছে, ফিশ আছে, মিট আছে, এগুলো কিন্তু ড্রাই করা হয়। ড্রাইড মিট আছে, যাদের বাসা তোমার এই জামালপুরের ওই এলাকায়, ওরা দেখবে যে গরুর মাংস ড্রাই করে শুটকি বানায়। ইভেন কি কুমিল্লার ওইদিকেও কিছু আছে। এরপরে তো শুটকি মাছ তো ময়মনসিংহের এদিকে খুব প্রিয়। এগুলো করা হয় মূলত মশা যদি রিমুভ করা হয় তাহলে তার সেলফ লাইফ বেড়ে যায়। সেলফ লাইফ বলতে বোঝায় যে তার ময়েশ্চার কন্টেন্ট আছে 70%, এই অবস্থায় রেখে দিলে এটা খুব, এখানে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস খুব দ্রুত কাজ করবে এবং এটা স্পয়েলেজ হয়ে যাবে। কিন্তু ময়েশ্চার যদি একদম রিডিউস করে দেওয়া হয় তাহলে এখানে যে মাইক্রোবিয়াল যে অ্যাক্টিভিটি গুলো হওয়ার কথা ছিল সেটা সাধারণত হয় না। এই জন্য ফিশ কিন্তু অনেকদিন রাখা যায় ড্রাই করে রাখলে। এখন কথা হচ্ছে যে রিমুভাল অফ ময়েশ্চার ফ্রম প্রোডাক্ট ইজ ডান বাই দি অ্যাপ্লিকেশন অফ হিট। আমরা যদি বললাম যে গ্রেনটা ড্রাই করতে হবে, কত পার্সেন্টে করতে হবে সেটা বলেছে। এখন কথা হচ্ছে এটা কিভাবে করব? এটা করতে হলে হিট দিতে হবে। হ্যাঁ, এরপর আরেকটা টার্মিনোলজি আছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন এটা মিন করছে যে তোমার আমি আগে বোন ড্রাই একটা টার্মিনোলজি বলছি না, বোন ড্রাই করে ফেলতে হবে। ডিহাইড্রেশনটা হচ্ছে বোন ড্রাই করার প্রসেসটা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন হচ্ছে কোনো ময়েশ্চার থাকবে না, এই প্রসেসটা হচ্ছে ডিহাইড্রেশন। এখন কথা আছে যে পারপাস অফ ড্রাইং, আমরা ড্রাইং কেন করে থাকি? ড্রাইং ইজ ইউজুয়ালি ক্যারিড আউট টু মেইনটেইন দি কোয়ালিটি অফ গ্রেন ডিউরিং স্টোরেজ, to prevent the growth of bacteria and fungi and the development of insect and mites. আমরা গ্রেনের কোয়ালিটি মেনটেন করতে চাই স্টোরেজ টাইমে, আর সাথে সাথে ওই গ্রেনটাকে ব্যাকটেরিয়া, ফানজাই এন্ড আরো যে ইনসেক্ট এবং মাইটস আছে সেটা থেকে প্রিভেন্ট করতে চাই। স্যার বোন ড্রাইটা যদি আরেকবার বলতেন। কোনো ময়েশ্চার থাকবে না। সয়েল সায়েন্সে যেটা আমরা কোভিন ড্রাই সয়েল বলি ওইটা। ইয়েস, ওটাকে আমরা বোন ডায়েট বলে। এর 281 নওরিন আছো? আইডি 281 নওরিন ডি সেকশন। এই কথা বলে না কেন মেয়ে?
সৌরভ অথবা আলভি দেখো তো মেয়ে আছে কিনা, না শুধু অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেল। তো আমরা এই দুইটা বললাম যে পারপাস কি, মেইন পারপাস হচ্ছে কোয়ালিটি মেনটেন করা এবং বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া গুলো আছে এগুলোকে প্রিভেন্ট করা। তারপর আসে বেনিফিটস অফ ড্রাইং। ড্রাইং করলে কি বেনিফিট পাওয়া যায়? লং টাইম স্টোরেজ অফ গ্রেন উইদাউট ডিটোরিয়েশন অফ কোয়ালিটি। ড্রাইং এর যদি করা হয় এই বেনিফিটসটা পাওয়া যায়। ফার্মার্স টু হ্যাভ বেটার কোয়ালিটি প্রোডাক্ট ফর দেয়ার কনজাম্পশন অ্যান্ড সেল। এটা এক্সাম্পল বলি যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ধান চাষ হতো বৈশাখ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান হচ্ছে ধান করা হতো, তখন ব্রডকাস্টিং করা হতো। আর আষাঢ় মাসে বা শ্রাবণ মাসের দিকে ট্রান্সপ্লান্ট করা হতো, তখন বড় ধান কিন্তু খুব একটা হতো না। এখন তো সব বোরোর উপরে ছিল, আগে কিন্তু বোরো ধান ছিল না, ওইভাবে ন্যাচারাল ওয়াটারের উপরে মূলত ডিপেন্ডেন্ট ছিল। তখন লোকজন ভাবতো যে মাটির নিচ থেকে পানি উঠায় ধান চাষ করলে ওই ধান ভালো হবে না। ওই সময় কি হতো, যখন ধরো বৈশাখ মাসে যে ধানটা ব্রডকাস্টিং করেছে ওটা হারভেস্ট যখন করতো তখন কিন্তু খুব মানে হেভি রেইনফল ছিল। এখন রেইনফলের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তখন আষাঢ় মাস মানে আষাঢ় মাসে ওই যে আমরা যে কবিতাগুলো যেগুলো শিখেছি যে টানা 7 দিন 10 দিন বর্ষা বৃষ্টি হতো, এরকমও ঘটেছে। এমনও হয়েছে যে 5 দিন ধরো মানে ঘর থেকে নিচে নামা যায়নি। ওই অবস্থায় যদি ধান হারভেস্ট করে নিয়ে আসে এবং ওইটা যদি থ্রেশিং করতে না পারে বা শুকাইতে না পারে তাহলে ওখানে কি ফার্মেন্টেশন হয়ে যায়। আর ফার্মেন্টেশন হলে পরে যখন রোদ আসে শুকিয়ে চাল বানিয়ে ভাত রান্না করে, ওই অনেক দূর থেকেও বোঝা যায় যে ওই বাসায় ভাত রান্না করছে এবং ওই ধানটা নষ্ট হয়ে গেছে, ফার্মেন্টেশন হয়ে গেছে। গ্রামে কিন্তু ফার্মেন্টেশনটাকে অনেকে পচে যাওয়া বলে, ওই ভাত খাওয়া যেত না। ইভেন কি ওই চাল যদি বাজারে বিক্রি করতে চাইতো কোনো লোক, সে বিক্রিও করতে পারতো না, জার্মিনেশনে তো হয়ে যায়, জার্মিনেশনও হয়ে যেত। এরপরে আসে যে বাজারে কিন্তু চাল বেচতে গেলে ওই চালের কালার একটু চেঞ্জ হতো এবং গন্ধ পাওয়া যেত, সে লোকজন কিনতে চাইতো না। আর এটা যদি ওই যে চালটা প্রি ফার্মেন্টেশন হয়ে গেছে ওই চালটা যদি ফার্মার যদি অনেকদিন ধরে খায় তাহলে ওর একটু স্টোমাকেও সমস্যা হয়, স্টোমাকে প্রবলেম দেখা দেয়। এই জন্য বলা হচ্ছে যে ড্রাইং হলে কি কেটে নিয়ে আসলাম সাথে সাথে শুকায় ফেলে আমি ওটাকে চাল বানিয়ে বা স্টোর করে রাখলাম অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনে, তাহলে কি হবে, ফুড কোয়ালিটি সমস্যা হচ্ছে না, আর সাথে সাথে হেলথের যে ইস্যুগুলো আছে সেটাও কোনো সমস্যা হচ্ছে না। আর আরেকটা হচ্ছে যে কন্টিনিউয়াস সাপ্লাই অফ দি প্রোডাক্ট থ্রু আউট দি ইয়ার এন্ড টেক অ্যাডভান্টেজ অফ হায়ার প্রাইস আফটার হারভেস্টিং সিজন। যে কোনো প্রোডাক্ট যখন মানে হারভেস্টিং টাইম থাকে তখন প্রাইস খুব কম থাকে। আফটার 1 মান্থ দেখো হারভেস্টিং টাইমে যে প্রাইস ছিল তার প্রায় 50% বেড়ে যায়। আফটার 3 or 4 মান্থ অ্যারাউন্ড ডাবল হয়ে যায়। তো ড্রাইং করে যদি আমি ঠিক মতো স্টোর করে রাখতে পারি তাহলে কি হায়ার প্রাইসের যে অ্যাডভান্টেজ সেটা ফার্মার নিতে পারে। আর এর সাথে আছে maintenance of viability and enables the farmer to use and sell better quality seed. একটা পেডিকে যদি ঠিক মতো শুকানো না হয় তাহলে জার্মিনেশন পার্সেন্টেজ অনেক কমে যায়। আমি ক্লাস নিচ্ছি তো আমি ক্লাসটা শেষ করে নি, লাগবে আরো প্রায় আধা ঘন্টা লাগবে। কেমন কথা বলছে? আর সিটার পেডিটাকে যদি আমি একদম টাইমলি একদম স্ট্যান্ডার্ড টেম্পারেচার স্ট্যান্ডার্ড ময়েশ্চার কন্টেন্টে যদি কিপ রাখতে পারি তাহলে জার্মিনেশন পার্সেন্টেজ অনেক বেড়ে যায়। আর আর্লি হারভেস্ট হুইচ রিডিউস ফিল্ড ড্যামেজ এন্ড শাটার লস। আগে বললাম যদি তারা হারভেস্ট করার লোক পাচ্ছে না ওটা যদি ফিল্ডে রাখি তাহলে কি হবে, ওই ফিল্ডে শুকাচ্ছে এবং ওখানে শাটার লস হয়ে যাচ্ছে, মানে গাছ থেকে ধান মাটিতে পড়ে যাচ্ছে।
আবার আরেকটা হচ্ছে যে যদি আমার হারভেস্টিং এর সিস্টেম থাকে, ড্রাইং এর যদি সিস্টেম থাকে, তাহলে আমি কিন্তু হারভেস্ট করে নিয়ে এসে ড্রাইং করতে পারছি, আমার ফিল্ডে রেখে দেওয়ার দরকার নাই। আর মেক বেটার ইউজ অফ ল্যান্ড অ্যান্ড লেবার বাই প্রপার প্ল্যানিং অফ দ্য হারভেস্টিং সিজন। আমি জানি যে আমার এই বছরে বৃষ্টি হতে পারে, তো আমার ড্রাইং এর ফ্যাসিলিটিস আছে, ওইভাবে আগে থেকে প্ল্যান করে আমি কখন হারভেস্ট করবো এবং কোথায় শুকাবো এই প্ল্যানটা করা যেতে পারে যদি ড্রাইং এর ফ্যাসিলিটিস থাকে। আর তোমাদের এখানে একটা মিম নাকি যেন আমাকে একটা কোশ্চেন করেছে যে সেভ ময়েশ্চার কন্টেন্ট বলেছে, ড্রাইং এর ময়েশ্চার কন্টেন্ট বলেছে, এটা 12 থেকে 14%। এগুলো সাধারণত এসেছে দীর্ঘদিনের এক্সপেরিমেন্ট করার ফলে। অনেকদিন ধরে এক্সপেরিমেন্ট করেছে, এক্সপেরিমেন্ট করে করে তারপরে ওরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালুতে আসছে যে ময়েশ্চার কন্টেন্ট যদি 12 থেকে 14% রাখা যায়, তাহলে যে আমি যেটা স্পয়েলেজ বলেছি বা ইনসেক্ট ড্যামেজ বা যা বলেছে এগুলো সব মিনিমাম হয়। ওকে, বুঝতে পারছেন? স্যার আমাদের দেশে তো স্যার কৃষক মনে হয় এইসব আন্দাজের উপর করে, তাই না স্যার? আমাদের দেশের কৃষক এক্সপিরিয়েন্স, আমাদের দেশে যে যে মাছ আছে যারা আছে ওরা যে ধান শুকায় দাঁতের নিচে দিয়ে কিন্তু কামড় দিয়ে বলে দেয় এটা দিলে চাল ভালো হবে না খারাপ হবে, কিন্তু মেজার করে দেখা যায় যে তখন ওই 12-14% অপটিমাম কন্ডিশনই থাকে। মানে দীর্ঘদিন এক্সপিরিয়েন্স। আমরা একটা দেখবো যে গ্রামে যারা ধান সিদ্ধ করে শুকায় ওরা কিন্তু সবাই জানে না যে কখন এইটা শুকানো বন্ধ করবে, ওরা কিন্তু স্যাম্পল নিয়ে যে অভিজ্ঞ তার কাছে দেয়, তাই না? এটা একটা এক্সপিরিয়েন্সের বিষয়। আরেকটা কি জানো, সৌরভ নাকি রেজ হ্যান্ড। স্যার আমাদের যে ধান আমরা 12 থেকে 14% ভিতরে মানে ময়েশ্চার কন্টেন্ট রাখি, 0% রাখার সমস্যাটা কোথায়? মানে আরো শুকায় যদি রাখি তাহলে কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, এই তোমরা একটু 2 মিনিট ওয়েট করো তো, আমি আসতেছি। রেস্ট নাও। তাহলে টেবিলের পেজটা দিয়ে যান। স্যার ভিডিও অফ করে দিয়ে দেন। রেস্ট না হবে, পড়তে থাক, খাইতেছি। গান শোন গান শোন। সৌরভ আমারে বললি বল। কালকে রাজেশ স্যারের ক্লাস আছে না? শনিবারে। তোর জন্যই আমরা শনিবারে করতেছি, মানে বুঝতেছিস তো? কালকে ফ্রি তাহলে? হ্যাঁ হ্যাঁ জানাই দেবো না, সমস্যা নাই। সেকশন সি ছাড়া বাকি সব সেকশন ফ্রি। সেকশন সি গ্রুপ 9 ছাড়া ক্লাস পারবে না। হ্যাঁ গ্রুপ 9 ছাড়া সবাই ফ্রি। চিনাইলা কেন? ওরা কত জানতে হবে না, তুই তো গ্রুপ ফ্রেন্ড না। রাজেশ স্যার শনিবারেও ক্লাস নিয়ে নাকি না, দেখ স্যারের রিলেটিভ খুব অসুস্থ, শনিবারে বলছে যে নিতেও পারি নাও নিতে পারি, বৃহস্পতিবার নিবে না, সে আসতে পারবে না, আগে জানাই দিছে। আচ্ছা শোন, ওই যে লেভেল 1 সেমিস্টার 2 এর বাইন্ডিং এর ব্যাপারে হচ্ছে রাফি থেকে ফোন দিছিল, তো আমাদের তো সিলেবাস একটু চেঞ্জ হয়েছে। যেমন হচ্ছে আগে ছিল ক্রপ বোটানি, ওর এক্সটেনশন হয়েছে, মানে চেঞ্জ হয়েছে সাবজেক্ট। তো হচ্ছে ফোন দিয়ে অর্ডার দিতে একটু না পুরা চেঞ্জ হয়েছে কি একটু? গতবার সাবজেক্ট চেঞ্জ হয়েছে ছিল এগুলো না, এবার বিএমবি ছাড়া সব চেঞ্জ হয়েছে। এবার নতুন টিচার 4টা বার দিতে পারবে, তাহলে চেঞ্জ করে দিবে, এক্সটেনশন দিবে? না 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 না, আগে থেকে ছিল, বিএমবি আগে থেকে ছিল, ওগুলো আগে থেকে ছিল। এখন তো আবার মোট 4টা বার নিছে, যেগুলো আগে থেকে ছিল
যেমন হচ্ছে অ্যাগ্রোনমি দিতে পারবে, বিএমবি দিতে পারবে, তারপর রুরাল সোশিয়াল দিতে পারবে আর হর্টিকালচার। হ্যাঁ, এই 4টা সাবজেক্ট। ইংলিশ পড়াবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে। ল্যাঙ্গুয়েজ ওগুলার কোনো সিলেবাস নাই, সো ওগুলার কোনো পিডিএফও নাই। ল্যাঙ্গুয়েজটা কি হচ্ছে ম্যান্ডেটরি নাকি? মনে তো হয় না। এটা আগে ল্যাঙ্গুয়েজ compulsory ম্যান্ডেটরি ছিল, করছে, এখন গতবার mandatory ছিল করছে। না। ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এবার তোর mandatory ওই করেছে। এগ্রি ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার পর ওদের কাছ থেকে ভালো জানতে পারবি, ওদের হয়েছে। আরে ওদের একটা বই আছে তো আলাদা, হ্যাঁ, কিন্তু এই ল্যাঙ্গুয়েজের জন্য তো এখন সমস্যা। ওটা এখন পড়তে হবে, ওটাতে নাম্বার তো আর অ্যাড হবে না, না হলেও হচ্ছে যদি সমস্যা না হয় তো বা অ্যাড যদি হবে কোনো নাম্বার। খারাপ ম্যান্ডেটরি আচ্ছা, অ্যাড হবে, ঝামেলা রে ভাই। নাম্বারও অ্যাড করবে তাহলে। আগে তো এনভায়রনমেন্টও ছিল না, পরে অ্যাড করলো, এখন আবার যদি হ্যাঁ, যেমন এনভায়রনমেন্ট ছিল না, এবার কিন্তু এনভায়রনমেন্ট কম্পালসরি করছে। এনভায়রনমেন্ট অপশনাল ছিল আগে। হ্যাঁ, এখন কম্পালসরি। সামনে যারা কত কি দেখা লাগবে। আমি সবাইরে বলে বলে বেড়াইলাম যে আমাদের ল্যাঙ্গুয়েজ নাই কি আরাম, এবার যে আমরাই পেয়ে গেলাম। বেশ প্রচার হয়ে গেছে তোমার, বুঝছো? ল্যাঙ্গুয়েজ শেখো, এমনিতে ইংলিশ ক্লাস কিছু বুঝি না। এক্সটেনশন কিন্তু অনেক বোরিং হবে শিওর। খুব বুঝবো না। অ্যাগ্রোনমি থেকে বোরিং কিছু আছে আরো। আচ্ছা, 30 দিনে ইংলিশ শেখো, একটা নামা নিলে হবে না? 30 দিনে ইংলিশ শিখুন। হ্যাঁ, তাহলে কি বইয়া কি 1 সপ্তাহ 7 দিন বই কিনে নিবি, চটি বই কিনে নিবি। ওটা না, তুই দেখো ল্যাঙ্গুয়েজ কেমনে ক্লাস নেবে, ওটা ক্লাসই হবে না। আমাদের দক্ষ স্যার আছে অনেক। ওইটার জন্য বাকরিবি মুনজারিনকে মানে হায়ার করে, বুঝছো, অক্সফোর্ড থেকে আমাদের জন্য। বাহ, খুব গল্প হচ্ছে, ফাইন। সবাই বলো বাউএলসি তে যোগ দাও, বাউএলসি। তারপর দেখবি হচ্ছে বাকি ফ্যাকাল্টিও জয়েন দিয়ে দিছে, মানে শেষে দেখা গেছে 1200 প্লাস। মানে ওটার জন্য একটা বই কিনতে হচ্ছে এখন। হ্যাঁ, হলুদ কালারের একটা বই আছে। আচ্ছা, শুনতে এনভায়রনমেন্টালের মতো কি ল্যাঙ্গুয়েজের আলাদা কোনো ডিপার্টমেন্ট আছে না? ওটা যে কোনো স্যার নেই? ভেটেরিনারিতে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে। ল্যাঙ্গুয়েজের ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং এটা জিজ্ঞেস করতে হবে, ওটার আগে থেকে আছে কম্পালসরি। ভেটেরিনারি আর ইঞ্জিনিয়ারিং কি দুইটাই? ল্যাঙ্গুয়েজে পড়াইটা কি? আরে ল্যাঙ্গুয়েজ কি পড়ে বোঝো না? তুমি যখন জার্মানিতে পিএইচডি করতে যাও তোমার যেন ফ্লুয়েন্ট ইংলিশ বের হয়, এই কারণে। গ্রামার পড়াবে, ভোক্যাব, রাইটিং। অ্যাডভান্স বই বার করতে হবে। একটা জিনিস বুঝলাম না, জার্মানিতে গেলে ভাই ইংলিশ লাগে? ওই তো ওরা ওদের মানে ল্যাঙ্গুয়েজ। এদিকে বিএমবি হর্টিকালচার, ভাই বিএমবিও আছে, হর্টিকালচারও আছে। কিছু মনেই দিছে না। ওগুলো তো মানে কি বল, মানে বিএমবি আর হর্টিকালচার বিএমবি মজা মতো দুইটা বিশাল বিশাল সাবজেক্ট নিয়ে পড়িয়েছিস। আলভি ফজল স্যার, আলভি কি সৌরভ, সৃষ্টি দাও কেন? আলভি শুনতেছস? বল। হ্যাঁ, বল। তুই কি বান্ডিং নিয়ে নিছস সেমিস্টার 2 এর? না, আমি 27 তারিখে অর্ডার দিব। কোন নেই এখন। আরে সেদিন খাইরুল ভাই ফোন দিছিল আজকে ফটো। ও আচ্ছা, লেভেল 2 এর বাইন্ডিং কত রে? লেভেল 2 কই পাইলি? সেমিস্টার 2 এলো মানে। আরে আজকে সব ডিটেইলস এখন ওই যে কৃষি অনুষদ থেকে এখন পোস্ট দিব, দেখে নিস। 2000 মতো পড়বে মনে হয় না? না 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 2000 পরে নাকি 4টা বাইন্ডিংস, আগে ছিল বেশি, আগেরটা কম পড়বে। ইয়া 1200 মতো পড়বে না? এই 4 কুরিয়ার সার্ভিস সহ এই 4টা বাইন্ডিং 1200 মতো পড়বে। আচ্ছা, তাহলে তাহলে আরো আলভি বুঝিনি, আবার বল। এই 4টা হচ্ছে মনে করো ওর কাছে আছে, আরো অ্যাড দিতেছে হচ্ছে তোর ওই ইগুলা
এক্সটেনশন, হ্যাঁ এক্সটেনশন ল্যাঙ্গুয়েজ, এই দুটো add হচ্ছে। ওগুলো তো বাইন্ডিং এ থাকবে না নাকি? না না না, আর এক্সটেনশন লেভেল 2 তে ছিল, এখন যদি লেভেল 2 এর সঙ্গে সিলেবাস মিলে যায় আমাদের, তাহলে মনে কর পরে আবার নেওয়া যাবে এই অবস্থা। এলবি আর সেটা জন্য বল এক্সটেনশন বাইন্ডিংস বলে কি CD4 পাবো? বাইন্ডিংস বলে CG4 পাবে কিনা জানি না, তবে পাস করব মনে হয় কোন রকম হইলো। আচ্ছা ঠিক আছে। CG4 এর জন্য আব্দুল কোথায় গেল আমাদের? আব্দুল্লাহর সাথে হাবিবুল্লাহ কোথায় বন্ধু? CD4 উঠে দেখলে হাবিবুল্লাহ বন্ধু কোথায়? হাবিবুল্লাহ এবারে আব্দুল্লাহ কোসকেন। হাবিবুল্লাহ ফ্রি টাইমে পড়তেছে বুঝছো? হ্যাঁ ও এসব ফ্রি টাইমে নাই, দেখছো ও কিন্তু আমার ক্লাসেই একটা নাই। কথা বলার আছে এর মধ্যে। কাহিনী হচ্ছে এখনই তোরা বাইন্ডিংস না নিয়ে একটা কাজ করলে সব থেকে ভালো হয়। প্রত্যেকটা হ্যাঁ শুরুর দিকেই বলতে হবে যে মানে সিলেবাসটা দিয়ে দিতে। তো যে টপিক গুলো আছে আমরা সেই টপিক গুলো ওদের দিব, ওরা সেই টপিক গুলো আমাদের দিয়ে দিবে। হ্যাঁ তাহলে বাইন্ডিং এটা ছোট বেছে হবে। নিয়ে কি করবি? গুড। আচ্ছা আমরা কি 2 মাস ছিলাম, আমরা কি সিলেবাসকে একবারও চাই নাই, না দিলে কি করে? না না শোন, চাসনি এবার জোর দিয়ে বলতে হবে স্যার আমার সিলেবাস লাগবে, আপনি সিলেবাস জোর দিয়ে বললে কি আসছে ভাই থাম। হ্যাঁ তোমাদের অভিযোগ শুনতেছি আমি। ওকে আমরা স্টার্ট করি। ওকে আসো আমরা নেক্সট ক্লাসে যাই। যে আমরা ড্রয়িং এর বললাম যে ড্রয়িং এর বেনিফিটস বললাম, এখন ড্রয়িং এর মেকানিজম বলি। ড্রয়িং এর মেকানিজম কিভাবে কাজ করে সেটা দেখায়। এটা যদি একটা গ্রেন হয়, গ্রেনে তো বিভিন্ন রকম পার্ট আছে। পেডির যদি আমরা গ্রেন কনসিডার করি, রাইস জার্ম থাকে, রাইস ব্রান থাকে, হোয়াইট কোট থাকে, মানে প্রত্যেকটা রাইসের ভিতরে দেখবে ওখানে একটা হোয়াইট কোট থাকে। আর রাইস হাল, যেটাকে আমরা অনেক সময় হাস্কু বলে। এখানে ময়েশ্চারটা প্রথমে ইভাপোরেটস দি ময়েশ্চার ফ্রম দ্য গ্রেন সারফেস। যখন আমরা কখনো হিট এয়ার সাপ্লাই দিই বা রোদে দিই, প্রথমে গ্রেন সারফেসের যে ময়েশ্চারটা আছে সে ময়েশ্চারটা রিমুভ হয়। সাথে সাথে কি হয়, কন্টিনিউয়াস যদি হিট মানে সানশাইনে থাকে তাহলে কি হবে, এর ভিতরে একটা গ্রেনের একটা টেম্পারেচার ডেভেলপ করে গ্রেনের বডিতে। তাহলে কি হয় যে হাস্কের ভিতরে যে কার্নেল আছে বা কার্নেলের ভিতরে যে হাস্কের ভিতরে যে আমরা রাইস ব্রান বা হোয়াইট পার্টটা আছে, ওখানে যে ময়েশ্চার গুলো আছে সেই ময়েশ্চারটা আস্তে আস্তে মাইগ্রেট করে সারফেসে এসে সারফেস থেকে ইভাপোরেট হয়ে যায়। তাহলে গ্রেন ড্রাইং এর মেকানিজম হচ্ছে, আমরা যদি মিনাজুল আইডি 125 একটু মিউট করো, তার জন্য খুব ডিস্টার্ব। মিনাজুল সেকশন ডি। আমরা যদি গ্রেনটা সাপ্লাই হিট যখন সাপ্লাই দিব, প্রথমে হাস্কের যে ময়েশ্চার থাকবে সেটা রিমুভ হচ্ছে, সাথে সাথে গ্রেনটাও ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে, মানে গ্রেনটাও হিটেড আপ হয়ে যাচ্ছে। হিটেড আপ যখন হচ্ছে তখন গ্রেনের ভিতরে যে ময়েশ্চার গুলো আছে সেটা ভিতর থেকে মাইগ্রেট করে আস্তে আস্তে সারফেসের দিকে চলে আসে এবং সারফেস থেকে রিমুভ হয়। এটা হচ্ছে গ্রেনের মেকানিজম, গ্রেন ড্রাইং এর মেকানিজম। স্যার আবার একটু বলেন। ওকে আচ্ছা, কাপড় শুকালে কি ঘটে বলো তো? যখন ভেজা কাপড় হয় শুকাতে দেওয়া হয়, রোদে দিলে কি খুব দ্রুত শুকায় কিছু পার্ট, আর কিছু পার্ট আছে যেটা একটু আস্তে আস্তে শুকায়, তাই না? জি স্যার। যেটা দ্রুত শুকায় ওটা হচ্ছে ফ্রি ওয়াটার হিসেবে থাকে, মানে কাপড়ের সারফেসে যেটা থাকে। আর যেগুলো ফাইবারের সাথে মিক্সড হয়ে যায় সেগুলো একটু আস্তে আস্তে শুকায়। সিমিলারলি গ্রেনের ক্ষেত্রে গ্রেনের হাস্ক পার্ট থাকে আর কার্নেল পার্ট থাকে। হাস্কের যে ময়েশ্চার থাকে সেটা খুব দ্রুত রিমুভ হচ্ছে, আর গ্রেনের ভিতর যে ময়েশ্চার আছে সেটা একটু আস্তে আস্তে রিমুভ হয়। কি কারণে? প্রথমে কার্নেলে যে আমরা যেটাকে চাল বলি, চালের যে ময়েশ্চার আছে সেটা মাইগ্রেট করে ওই হাস্কে আসে, হাস্ক থেকে তারপর রিমুভ হয়, সেটা বলেছে। এটা কি হাস্ক? আরে তুষ চেনো? জি স্যার। তাহলে ধানের এই যে কয়টা অংশ থাকে? এক্সটার্নাল পার্টটা এটা? হ্যাঁ, এক্সটার্নাল পার্ট। আচ্ছা। রিকোয়ারমেন্ট অফ ড্রাইং, ড্রাইং এর যদি আমরা করতে চাই তাহলে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। Heat is necessary to evaporate moisture from the grain and air flow
is necessary to carry away the evaporated moisture. তুমি যদি শুধু হিট দাও, এয়ার ফ্লো না হয়, তাহলে এটা রোস্টেড হয়ে যাবে। আর হিট এবং এয়ার ফ্লো যদি দেওয়া হয় তাহলে এটা ড্রাই হবে। আমরা যখন দেখি যে অনেক সময় ধরো কোনো কিছু যদি রোস্টেড করতে চাই তাহলে কি হয়, চুলার উপরে দিয়ে হিট বাড়াতে থাকে, ওখানে ময়েশ্চার থাকে না, তখন ওটা রোস্টেড হয়ে যাচ্ছে। আবার ওই হিটটাই যদি এয়ার ফ্লো দেওয়া হয় হিটের উপর দিয়ে, তাহলে কিন্তু ময়েশ্চার রিমুভ হয়। এই জন্য বলা হচ্ছে আমরা যদি কোনো কিছু ড্রাই করতে চাই, কোনো গ্রেন বা কোনো কিছু যাই ড্রাই করতে চাই, ওখানে হিট সাথে সাথে ভালো এয়ার ফ্লো থাকতে হবে, আদারওয়াইজ ড্রাইংটা স্লো হবে। ফ্যাক্টরস দ্যাট এফেক্ট ড্রাইং, প্রথম হচ্ছে গ্রেন প্যারামিটারস। গ্রেন প্যারামিটারস এর ভিতর আছে গ্রেনের ভ্যারাইটি, ম্যাচুরিটি, ইনিশিয়াল ময়েশ্চার কন্টেন্ট অফ গ্রেন, equilibrium moisture content of grain, grain temperature, latent heat of drying moisture from grain. গ্রেন প্যারামিটারের ভিতরে আমরা সাধারণত দেখি যে কোন ভ্যারাইটি ওয়াইজ কিন্তু গ্রেনের সাইজ ছোট বড় হয়। যদি বড় সাইজ হয় সেখানে ময়েশ্চার বেশি থাকবে, ড্রাই হতে সময় লাগবে। ছোট গ্রেন হলে সময় কম লাগবে। ম্যাচুরিটি, যদি ইমম্যাচুরটা তুমি হারভেস্ট করো ময়েশ্চার কন্টেন্ট বেশি থাকবে, আর ম্যাচুর হবে যদি 20 থেকে 25% ময়েশ্চার কন্টেন্টে যদি তুমি কোনো কিছু ড্রাই করো তাহলে ওটা ম্যাচুর থাকে বেশি, তো ওখানে ময়েশ্চার কম থাকে। আবার আরেকটা বলা আছে যে ইনিশিয়াল ময়েশ্চার কন্টেন্ট যদি তোমার 20% থাকে তাহলে ড্রাইং এ যে সময় লাগবে, কোন একটা প্রোডাক্টে গ্রেনের ইনিশিয়াল ময়েশ্চার কন্টেন্ট 30% থাকলে তার থেকে বেশি সময় লাগবে। আবার এখানে আরো একটা বিষয় আছে যে ইনিশিয়াল ময়েশ্চার থেকে ধরো 20% আছে, 15% খুব দ্রুত শুকিয়ে যায়, আর বাকি 15 থেকে 14 বা 12তে আনতে সময় অনেক বেশি লাগে। এর কারণ হচ্ছে প্রথম 5% ওই হাস্কের সাথে যেটা থাকে সেটা ফ্রি ওয়াটার হিসেবে খুব দ্রুত রিমুভ হয়, বাকি যে 2% বা 3% যেটা আছে সেটা হচ্ছে গ্রেনের সাথে কেমিক্যাল বন্ডিং এর মাধ্যমে থাকে, সো ওইটা রিমুভ হতে একটু বেশি সময় লাগে। তাছাড়াও আরেকটা দেখা যাচ্ছে যে আমরা ড্রাইং করার সময় কি পরিমাণ হিট দিচ্ছি, আর ওই যে ড্রাইং এয়ার দেওয়া হচ্ছে তার আরএস কত, মানে রিলেটিভ হিউমিডিটি কত আছে, সেটাও একটা ফ্যাক্টর। এয়ার প্যারামিটারস, ইনিশিয়াল টেম্পারেচার and relative humidity of air and volume of air passes through the grain. এয়ার টেম্পারেচার, এয়ারের হিউমিডিটি, আর কত পরিমাণ কি পরিমাণ এয়ারটা ওই গ্রেনের উপর দিয়ে পাস করা হচ্ছে সেটা একটা ফ্যাক্টর। তারপরে ড্রায়ার ফ্যাক্টর আছে। ড্রায়ার মানে কি, ড্রায়ার কাকে বলে, আমরা সাধারণত আমাদের ফার্মাররা হচ্ছে রোদে শুকায়, রোদে ধান শুকায়, কিন্তু এই রোদে শুকানোর থেকে আমরা যদি এটাকে আরো দ্রুত শুকাতে চাই তাহলে কিছু ইকুইপমেন্ট আছে যেটাকে আমরা ড্রায়ার বলে থাকি, এটা মেকানিক্যাল ড্রায়ার বলে। এই ড্রায়ারের আবার বিভিন্ন প্রকার ভেদ আছে। কি তোমরা এত চ্যাট স্টোরিতে কি দিতে থাকো? ওকে, রাজাত ভান্ডারী, নেপালি। এই ওরা যে জয়েন করছে তুমি তো কিছু বলনি, আমি তো বাংলায় বলে যাচ্ছি। স্যার ইংলিশে বলেন। তারপরে ড্রাইং মেথড, ডেপথ অফ grain through which air moves, feed rate of grain. Just remember this, I will show different type of dryer and what will be the depth, I will show you. Drying method, there are several methods: sun drying, mechanical drying. This is in open field and use sun, and this is under a shade and here heated air and usually use. And another one, solar drying, this is called solar bubble drying. Solar energy is used to drying this. Here solar is used to dry moisture, and solar panel used to drive a fan which create airflow, so that drying is higher is in solar dryer than the sun drying. এখন বলি যে সান ড্রাইং এ সরাসরি সানশাইন ইউজ করে শুকানো হচ্ছে, আর সোলার ড্রাইং যেটা আছে
এখানে সানশাইনে গ্রেন শুকাচ্ছে, সাথে সাথে ওর উপরে একটা এয়ার ফ্লো তৈরি করা আছে। এখানে তো ন্যাচারাল এয়ার ফ্লো হচ্ছে, এখানে একটা আর্টিফিশিয়াল এয়ার ফ্লো দেওয়া হচ্ছে। আগে বলা হচ্ছে যে এয়ার ফ্লো মানে এয়ারের একই টাইমে কি পরিমাণ এয়ারটা সাপ্লাই দেওয়া হচ্ছে, যে যত বেশি পরিমাণ এয়ার সাপ্লাই দেওয়া হবে এর উপর দিয়ে ঠিক তত বেশি পরিমাণ ময়েশ্চার রিমুভ হবে এখান থেকে, সেটা একটা বিষয় আছে। Then sun drying, what is it? I already explained. Usually in open sun, grain is dry. You may found in highway or in locality. Grain are usually spread over a hard surface and frequently turned over for mixing up for uniform drying. These are usual in our village or countryside. And natural sun drying, how it's occur? This is a grain, wind, this is natural wind, and sunshine, wavelength here, and airflow is like this. So some heat is reflected and long wavelength solar radiation absorbed in the ambient, and in this way, air is grain is usually dry. And this wind is natural wind flow. And sun drying methods, there are several sun drying methods. Drying of standing crops you may found in field during harvesting of paddy or maize or wheat. Farmer keeps it as standing to reduce the moisture content. Drying of grain on cart stock like this. After cutting the paddy, the field keep it in the field for 2 or 3 days for dry. Yeah, two types of drying happen, both grain and stock. And another thing, drying of threshed grain, usually done in the homeyard, homestead. ড্রাইং এ তো আমরা তিনটা মেথড বলেছি, ড্রাইং অফ স্ট্যান্ডিং ক্রপস, ফিল্ডে এইভাবে শুকানো হয়, ড্রাইং অফ গ্রেন অন কার্ট স্টক, ফিল্ডে ধান কেটে ফেলে রাখা হয়, আবার বাড়িতে নিয়ে এসে এভাবে শুকানো হয়। এই তিন মেথডে সাধারণত গ্রেন শুকানো হচ্ছে। আমরা যে মেকানিক্যাল ড্রাইং এর কথা বলছি, মেকানিক্যাল ড্রাইং শুধু ড্রাইং অফ থ্রেশড গ্রেন এটার ক্ষেত্রে ইউজ করে। সান ড্রাইং এর কিছু অ্যাডভান্টেজ আছে, দ্যাট ইজ রিকোয়ার্স নো ফুয়েল অর মেকানিক্যাল এনার্জি, সো drying cost is minimum. Uncontrolled and non-uniform drying resulting crack in the kernels, because if you do not mix it properly, drying is not uniform, and so some grain is over dried and some is under dried. So when you bring it to a milling machine, and after milling you found a huge amount of grain is broken. It requires large open area and large number of laborers for drying. You have to spread it over a big area, and you have to mix it, you have to accumulate it, and also or carrying it to the home. So it requires a large number of laborers. Sun drying depends on sun energy, hence drying is not possible during monsoon season, at night and cloudy day. So main disadvantage, if it is a rainy day, you cannot, or at night or at a cloudy day. Considerable quantity of paddy is lost to bird, animal and rodents during drying. You may notice that during the sun drying, birds, then hen, sometimes some animals eat the paddy from the drying area. Another is solar drying. This is usually done like this. Usually the solar drying is mostly used for fruits and vegetables case. Recently, researchers are trying to use it for paddy, but it's little bit difficult to dry paddy using the solar tunnel dryer. How it's work? Look at here. During sun dryer, grain was spread over here and sunshine work here, wind go like this.
but in case of it, grain is kept a little bit upper elevation from the ground, and airflow is created and passes through this grain. So more air and more airflow is usually done here. So moisture removal is little bit faster than the conventional sun drying method. This is another schematic diagram, and if you may look here, there is two part. One is little bit black part, and this is the white part here, and outside this is a cover. This is a transparent sheet, polythene sheet, and here is a fan. This usually used to create airflow, and this fan is operated by a solar cell. Solar cell collects solar energy and converted it into the electricity, and that electricity used to drive this fan. But the solar heat, but solar radiation used as a heat source. Look at here, this part is empty, but this part is filled up with the product. This part make black intentionally, because we know the black cloth or black body absorb the all radiation of the sun. So it's a black part is little bit warmer than the white part. That's it. Here, if the temperature is around 30 degrees Celsius here, in black part is around 40-45 degrees Celsius. That's mean the heat is higher than this part, and airflow is also created here. So heated air at high air velocity passes over this grain, and so it's reduce the moisture very quickly. And you may notice that it's here grain usually kept in a very thin layer. বাংলা যদি বলি যে এটা আমরা সাধারণত ফ্রুটস এন্ড ভেজিটেবলের ক্ষেত্রে ইউজ করি। আমরা যে ফিল্ডে যে ধান শুকানোর জন্য যে একটা সার্টেন 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ডেপথে দিয়ে থাকে, এখানে এভাবে দেওয়া সম্ভব না। এখানে যদি আমরা ভেজিটেবল শুকাতে চাই, জাস্ট একটা করে লিফ দিতে হয়। একটা করে লিফ যদি দেওয়া হয় তাহলে এটা খুব দ্রুত শুকায়। এবার মেকানিক্যাল ড্রায়ার, mechanical drying system is of two types: heated air drying, low temperature drying. Mechanical drying and advantage, there is some advantage. Sir, adders में correct देखें तो it is no need to think about here. I will show you another slide. Okay. Okay, sir. Okay, sir. The mechanical drying, there is a lot of advantage, but disadvantage is it is costly. Installation cost is higher, and it's overcome all the shortcomings that happens in the sun drying. It can overcome all the shortcomings. And how is drying rate of grain can be controlled by adjusting the temperature of the drying air. The uniform drying is possible. Grain can be dried irrespective of weather condition, day or night, all times. Every 24 hours you can use it. Considerable improvement in the milling quality of paddy if the drying temperature, drying condition all are uniform. So milling recovery, that's why. Okay. মানে broken rice percentage is minimum here. No losses of paddy or birds, animal or rodents. এটা সাধারণত একটা ক্লোজ চেম্বারের ভিতর হয়ে থাকে, ওখানে বার্ড, পেডি বা অ্যানিমাল যাওয়ার কোনো সুযোগ নাই। Requires very little space for operation, hence suitable for modern rice milling complex.
আমরা যদি সান ড্রাই করি সাধারণত 2 থেকে 3 ইঞ্চি ডেপথে, দেখো 2 থেকে 3 ইঞ্চি ডেপথ এই লেয়ারে হচ্ছে আমরা ধানটা রাখি মাটিতে, কিন্তু এটার ক্ষেত্রে আমরা 12 থেকে 15-20 ইঞ্চি পর্যন্ত, ইভেন কি আরো বেশি, ইভেন কি 1 মিটার ডেপথ পর্যন্ত শুকাতে পারে যদি ঠিকমতো এয়ার ফ্লোটা দেওয়া যায়। আর শর্ট কামিংস হচ্ছে কস্ট অফ ড্রাইং পার ইউনিট প্যাড ইজ রিলেটিভলি হায়ার কম্পেয়ার টু সান ড্রাইং মেথড। This is the advantage, but disadvantage. But the advantage is maximum. Number of advantages is higher. So people are trying to use this mechanical dryer. So you may see some promotional video in Facebook or YouTube, the BAU STR dryer. This dryer usually their promotional activities is done by our department. It is gained very popularity among the users. So if you are interested, you may search for the video BAU STR dryer, BAU STR grain dryer in YouTube. So you may understand how a mechanical dryer is work. ID 01 ID 101 মারজান বলো। স্যার বলতেছি মেকানিক্যাল ড্রায়ারের ক্ষেত্রে তাহলে তো আমরা হিটার ইউজ করব, তাই না? আমরা এখানে হিটার ইউজ করি না, আমরা এখানে কাঠ ইউজ করতে পারি হিট সোর্স হিসেবে, এলপিজি গ্যাস ইউজ করতে পারি। এটা নির্ভর করবে যে আমি যেখানে ব্যবহার করতে চাচ্ছি সেখানে কোনটা অ্যাভেলেবল। ওখানে সেন্সর থাকে মেকানিক্যাল ড্রায়ারের ভিতরে, যদি কোনো কারণে টেম্পারেচার বেড়ে যায় সাথে সাথে ওটা কন্ট্রোল করা যায়। System heated air drying, there are several types: batch dryer, recirculating batch dryer, continuous flow dryer. There are 3 types of dryer. Look at here. Different mechanical dryer, fixed bed batch dryer. This is one. This one is grain. This means airflow. Okay. It's certain keep. After completion of dry, this batch is unload and new batch is added here. Recirculating batch dryer. This type of dryer usually used in the rice mill, modern rice mill. Then এখানে দেখো, খেয়াল করে দেখো, এয়ার একদিক দিয়ে প্রবেশ করানো হচ্ছে আর গ্রেনটা অন্য দিক দিয়ে শুকানো হচ্ছে। এখানে ভিতর দিয়ে বাতাস দেওয়া হয় নিচ দিয়ে, আর গ্রেনটা দেখো শুকানোর পরে এটা আবার সার্কুলেট করা আছে কন্টিনিউয়াসলি। মানে আমরা অনেক সময় মিক্স করি না, ওই যে শরবত বানানোর সময় এক গ্লাস থেকে আরেক গ্লাসে ঢালি না, অনেকটা সেই মেথড এখানে ফলো করা হয়। আর কন্টিনিউয়াস ফ্লো ড্রাইং প্ল্যান্ট এটা হচ্ছে কন্টিনিউয়াসলি গ্রেন আসতে থাকে এবং ড্রাইং হতে থাকে। এটা আমি একটা ডায়াগ্রাম দেখে তোমাদেরকে আরেকটু ব্যাখ্যা করব। ব্যাচ ড্রাইং এর এক্সাম্পল দেখো, ব্যাচ ড্রাইং বিভিন্ন ধরনের হতে পারে, ফ্ল্যাট বেডও হতে পারে, ইনক্লাইন্ডও হতে পারে, আবার সার্কুলার বিনও হতে পারে। একটা বিনের ভিতরে আছে, তার দুই পাশে এই জায়গাটা ফাঁকা আছে, দুই পাশে গ্রেন আছে, এই ফাঁকা জায়গা দিয়ে আমরা এয়ার সাপ্লাই দিয়ে থাকি, হিটেড এয়ার। বিআইউ এসটিআর ড্রায়ারের যেটার এক্সাম্পল বলেছে সেটা হচ্ছে এই টাইপের সার্কুলার বিন টাইপ ড্রায়ার। Batch dryer, how it's worked, look at here. This is a heat source, heat generator. This is heat exchanger. সরাসরি এখানে হিটটা দেওয়া হয় না, এখানে একটা হিট এক্সচেঞ্জার আছে। এই হিটটা এসে এখান থেকে জাস্ট এয়ার এই হিটটাকে রিসিভ করে। এদিকে যে এয়ার আছে এখানে একটা হিট আছে, ফ্যানটা যখন চালানো হয় তখন কি এই জায়গার যে হিটের সাথে কি এয়ার যখন হিটের কন্টাক্ট, হিট সোর্সের কন্টাক্ট আসে তখন এয়ারটা হয়ে যায়। তখন এয়ারটা হিটেড আপ হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ক্লাস নিচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, দেখেছি। আসসালামু আলাইকুম স্যার। আমি ক্লাস নিচ্ছি। আমাকে কিন্তু স্যার ল্যাপটপে করে দাও।
আমরা তো সব প্যানেলে ভোট দিয়ে এলো কে কে ভোটে করেন সেটা তো জানি না নামও দেখেন না শুধু ওই নাম দেখেন পানিটা আমাকে একটা নিউজ আমরা তো হারো পার্টি ছিলাম এখন কেউ গেম খেলবে এটা দ্বারা আমি তো এতদিন থেকে বুঝতেছি কোথায় কি করতে আমার যে কারা খারাপ খেলছে এটা তো আমি জানি এটা বলে লাভ নেই আসলে তো লাইভ বাবা ফ্ল্যাগশিপ ঠিক আছে আর মনে 10 মিনিট স্যার ওকে স্যার আর 10 মিনিট ক্লাস আছে আমি একটা ক্লাস শুরু করে ওকে আমরা যেটা বলতেছিলাম বাতাস যেটা অ্যাম্বিয়েন্ট এয়ারটা যখন হিট সারফেসের ওখানে আসে ওটা হিটেড আপ হয়ে যায় আরএস মানে রিলেটিভ হিউমিডিটি কমে যায় সাথে সাথে এটা গরম হয়ে যায় এই বাতাসটা তখন এই গ্রেনের ভিতর দিয়ে সার্কুলেট করা হয় আর এই যে এখানে দেখা যায় ডটেড কিছু লাইন আছে এই ডটেড লাইন অর্থ হচ্ছে এর নিচে পারফোরেটেড মানে ফাঁকা জায়গা থাকে সো গ্রেন এখানে দিলে গ্রেন পড়বে না কিন্তু এয়ারটা প্রবেশ করতে পারবে এটা হচ্ছে মেকানিক্যাল ড্রয়িং এর বা ব্যাচ ড্রয়িং এর একটা ডিজাইন এটা এখানে দেখো অ্যারো যেটা সলিড অ্যারো যেটা সে ড্রাইং এয়ারের কথা বলা হচ্ছে আর ডটেড যেটা স্মোক থাকে স্মোকের কথা বোঝানো হচ্ছে এখানে রিসার্কুলেটিং টাইপ ব্যাচ ড্রায়ার এর এক্সাম্পল আছে এয়ার গ্রেন ক্রস ফ্লো রিসার্কুলেটিং কয়েকটা টাইপ 3 প্রকার আছে একটা দেখো ক্রস ফ্লো এয়ার যেদিকে যাচ্ছে গ্রেন তার সেটাকে ক্রস করতেছে অথবা গ্রেন পড়তেছে ভিতর দিয়ে এয়ারটা যাচ্ছে সিমিলারলি এটারও একই ঘটনা ঘটছে যে গ্রেন একসাথে আসছে এয়ারটা সেখানে মিক্সড হয়ে যাচ্ছে রিসার্কুলেটিং এর অ্যাডভান্টেজ অনেকগুলো আছে এত ডিটেইলস তোমাদেরকে না পড়াই তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে ওয়ার্কিং শেষ করে দিব এখানে হাউ ইটস ওয়ার্ক আজকে অনেক হইছে হ্যাঁ শুধু এই আর মনে হয় 2-3টা স্লাইড আছে আমি শেষ করে দিই এটা কিভাবে কাজ করে তার একটা এক্সাম্পল দেওয়া আছে জাস্ট একটা ভিডিও দেখাই তোমরা একটু দেখো আচ্ছা এখন একটু বলি যে দেখো এদিকে এই গ্রেনটা প্রথমে এখান থেকে ফিল হয়েছে ফিল হওয়ার পরে শুকানো হয়েছে এদিক তাকাও এই দেখো এখানে হিট দেওয়া হচ্ছে ব্লোয়ার আছে এখানে হিট আছে এখানে ফ্যান আছে ফ্যানের মাধ্যমে এখানে এয়ার সাপ্লাই দেওয়া আছে দেখো একটা ফাঁকা জায়গা আছে কিন্তু চারিদিকে গ্রেন আছে এদিকে এয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে সেই এয়ারে ঢোকা মানে এটা শুকিয়ে যাচ্ছে এটা সার্কুলেটিং টাইপ মানে এই ব্যাচটা শেষ হয়ে গেলে আবার আরেকটা ব্যাচ এখানে দেওয়া হবে কন্টিনিউয়াস ফ্লোর আর একটা সিস্টেম আছে অনেকগুলো ডিজাইন আছে কন্টিনিউয়াস ফ্লো
সিস্টেমের ক্রস ফ্লো আছে, কনকারেন্ট ফ্লো আছে, মিক্স ফ্লো আছে, কাউন্টার ফ্লো আছে। তার এক্সাম্পল এখানে একটা ফিগার দিয়েছে, কয়েকটা ফিগার দিয়েছে যেটা কিভাবে কাজ করে তোমাদের বুঝে সুবিধার জন্য, যে গ্রেন যেদিকে যাচ্ছে এয়ার তার অপোজিটে যাচ্ছে, মানে এটা ক্রস হয়ে যাচ্ছে। তার ময়েশ্চারের কি চেঞ্জ হচ্ছে, গ্রেন টেম্পারেচারের কি চেঞ্জ হচ্ছে, এটা দিয়েছি, তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ, আর এক্সাম্পল আছে একটা, এই এক্সাম্পলটা আজকে দেখাবো না, আমি পরের ক্লাসে দেখাই, এখনই দেখালে তোমাদের মাথায় ঢুকবে না, আরো কিছু আছে। ফিগারগুলো কি ড্র করতে হবে এক্সামে? পরীক্ষার আসলে ড্র করবো না, আসলে করবো না, জাস্ট একটু শিখে আমরা মানে এত কমপ্লেক্স কোশ্চেন করবো না, যেহেতু তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছে, অনেক ক্লাস ঠিক মতো বুঝতেও পারছে না। বোর্ডে নিলে যত সুন্দর বোঝানো যেত, এখানে ওইভাবে বোঝানো যাচ্ছে না, কিন্তু জাস্ট শেখার জন্য তোমাদেরকে এটা দিয়ে দিব আমি। আর এখানে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পল 3 যেটা তোমরা নিজেরা একটু চেষ্টা করবা, আমি এখনই তোমাদেরকে দিয়ে দিব, ওই সিআর মেইল করলে আমি মেইলে দিয়ে দিব। নেক্সট ক্লাসে জাস্ট আমাকে একটু কোশ্চেন করবা যে স্যার এই জায়গায় বুঝতে পারিনি। হ্যাঁ জি স্যার, আর সিলেবাসটা অ্যাড করে দিন একটু কাইন্ডলি। অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। আর তোমাদের অ্যাটেন্ডেন্স দরকার নাই, অ্যাটেন্ডেন্স আমি এখান থেকে নিয়ে নিব। আর সিড আর গ্রেনের মধ্যে ডিফারেন্স? সিড আর গ্রেনের ভিতরে অবশ্যই ডিফারেন্স আছে। তুমি যেটা খাও সেটা হচ্ছে গ্রেন, আর সিড যেটা থেকে নতুন করে তুমি চারা পেতে চাও